দর্শক, বাংলাদেশের সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন আর প্রকাশ্য ভারত বিরোধী উত্তেজনার মাঝেই হঠাৎ করে রাশিয়া মুখ খুলল। এখন প্রশ্নটা আর শুধু নির্বাচন নিয়ে নয়, প্রশ্নটা অনেক গভীর। রাষ্ট্র কি আদৌ সরকারের নিয়ন্ত্রণে আছে? অরাজকতা কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? রাষ্ট্র কেন তার সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? আর এইসব কিছুর মধ্যেই ভারত বাংলাদেশ সম্পর্ক কেন একেবারে গর্তে গিয়ে পড়লো? এমন এক মুহূর্তে রাশিয়া বাংলাদেশকে যে বার্তা দিল, সেটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এই ভিডিওটা তাদের জন্য যারা অন্ধ আবেগ নয়, পাওয়ার পলিটিক্স বুঝে রাজনীতি করতে চান। দর্শক, গত কয়েকদিনে বাংলাদেশে যা ঘটেছে সেগুলোকে আর বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না। একদিকে সাধারণ হিন্দু শ্রমজীবী দীপু চন্দ্র দাস ধর্ম অবমাননার অভিযোগে মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে হত্যা। অন্যদিকে প্রকাশ্য ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদি, তাকে গুলি করে হত্যা। এই দুই ঘটনা একসাথে বাংলাদেশকে আবার আন্তর্জাতিক নজরে নিয়ে এসেছে। দীপু চন্দ্র দাসের হত্যার পর বিশ্বজুড়ে মানবিক সমাজ নিন্দা জানাচ্ছে। সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে ভারত ও নেপাল থেকে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ওই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, বা সংক্ষেপে বিএসপি। এখন খুব পরিষ্কার একটা বিষয় বোঝা যাচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপর হামলা আর অভ্যন্তরীণ বিষয় নয়, এটা ভারত সহ আন্তর্জাতিক জনমতের রেড লাইন ছুঁয়ে ফেলেছে। আর ওসমান হাদি হত্যা, এটা শুধু একজন ছাত্রনেতার মৃত্যু নয়, এই হত্যাকাণ্ড ঘটেছে নির্বাচনের ঠিক আগে, চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে, এমন এক সময়ে যখন অন্তর্বর্তী সরকার নিজেই বিশ্বাসযোগ্যতার সংকটে। এই হত্যার পর প্রশ্ন উঠছে, নির্বাচন পেছানোর রাস্তা কি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে? আইন শৃঙ্খলার ব্যর্থতা কি রাজনৈতিক কৌশল? এগুলো আর শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশ্ন নয়, এগুলো এখন আন্তর্জাতিক উদ্বেগ। দর্শক, এই পরিস্থিতিতে আপনার কি মনে হয়, সরকার কতটা সফল? কমেন্টে আপনার মতামত জানাবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। এই পুরো প্রেক্ষাপটে হঠাৎ করে মুখ খুলেছে রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের বার্তা ছিল খুবই স্পষ্ট। ভারতের সঙ্গে উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে। এই উত্তেজনায় ক্ষতি ছাড়া কারো কোনো লাভ নেই। এই সম্পর্ক ভেঙে পড়া উচিত নয়। রাষ্ট্রদূত স্পষ্টভাবে 1971 সালের কথা মনে করিয়ে দেন। বলেন, বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সবচেয়ে বড় প্রত্যক্ষ ভূমিকা ছিল। রাশিয়াও তখন পাশে ছিল। রাশিয়া চায় বাংলাদেশ, ভারত আর রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়ে আবার একসাথে কাজ করুক। দর্শক, এখন একটু গভীরভাবে ভাবুন, রাশিয়ার এই বার্তা, ভারত রাশিয়ার চিরস্থায়ী কৌশলগত বন্ধুত্ব আর বর্তমান ইউনূস সরকারের পশ্চিমা ও মার্কিন স্বার্থে ঝুঁকে পড়া, এগুলো কি আলাদা আলাদা ঘটনা বলে মনে হয়? না, একদমই না। এগুলো একে অপরের সাথে সরাসরি কানেক্টেড। আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বিস্তারিত বলেছিলাম, ভ্লাদিমির পুতিনের ভারত সফরের পর রাশিয়া ও ভারত কিভাবে বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রভাব পুনঃস্থাপন করার পরিকল্পনা করছে। আজকের রাশিয়ার এই প্রকাশ্য বার্তা সেই বিশ্লেষণেরই বাস্তব প্রমাণ। ওই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। দর্শক, একটা বিষয় মনে রাখবেন, রাশিয়া সাধারণত দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে এভাবে প্রকাশ্যে কথা বলে না। যখন বলে, তার মানে পরিস্থিতি রিজিওনাল স্টেবিলিটির জন্য ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের জন্য এটা সরাসরি একটা ওয়ার্নিং। সংখ্যালঘু সুরক্ষা ব্যর্থতা, লাগাম ছাড়া ভারত বিরোধী উন্মাদনা, নির্বাচন নিয়ে গভীর অনিশ্চয়তা, সব মিলিয়ে বাংলাদেশ কৌশলগতভাবে খুব বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। আজ বাংলাদেশের প্রতিটি ভুল সিদ্ধান্তের আন্তর্জাতিক মূল্য আছে। পরের ভিডিওতে আমি বলবো ভারত বাস্তবে কি কি অপশন হাতে রাখছে আর কোন সিদ্ধান্ত নিলে বাংলাদেশ সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। রাজনীতির ডিপ গেম যদি আপনার ভালো লাগে, তাহলে এই চ্যানেলটা আপনার জন্যই। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।